আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর রসায়ন প্রথম ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে অক্টেট বা অষ্টক নিয়ম, ডুয়েট বা দুইয়ের নিয়ম, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহের গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যা নির্ণয়, মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস ও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। শুরুতেই আমরা অষ্টক বা অক্টেট নিয়ম নিয়ে আলোচনা করব। মৌলসমূহের যোজত্ব স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে অষ্টক নিয়ম বলে, যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন মৌলগুলো অষ্টক নিয়মে স্থিতিশীল কাঠামো গঠন করে। নিচে দুটি মৌলের ডায়াফ্রাম দেখানো হলো। এইখানে নিয়নের সর্বশেষ শক্তি স্তরে দেখা যাইতেছে যে 8টি ইলেকট্রন রয়েছে, 2, 4, 6, 8, অর্থাৎ নিয়ন সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টকের নিয়মে নিষ্ক্রিয় অবস্থা প্রাপ্ত হয়েছে বা স্থিতিশীল কাঠামো গঠন অর্জন করে। অনুরূপভাবে আর্গনের ক্ষেত্রেও ঠিক সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গ্রহণ করে আর্গন নিষ্ক্রিয় তথা স্থিতিশীল কাঠামো গঠন করে। সর্বশেষ শক্তি স্তরে এভাবে 8টি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় বা স্থিতিশীল কাঠামো গঠন করার প্রক্রিয়াকেই বলা হয় অষ্টক বা অক্টেট নিয়ম। এরপরে আসি দুইয়ের নিয়ম। দুইয়ের নিয়ম মৌলসমূহের যোজত্ব স্তরে হিলিয়ামের বিন্যাস লাভ করাকে দুইয়ের নিয়ম বলে, যেমন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। হিলিয়ামের 2টি ইলেকট্রন সংখ্যা রয়েছে 1s শক্তি স্তরে, অর্থাৎ হিলিয়ামের একটি শক্তি স্তরই হবে এবং এটি শেষ শক্তি স্তর। এই শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে হিলিয়ামের দুইয়ের নিয়ম বলা হয়। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যদি 2টি ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীল কাঠামো বা নিষ্ক্রিয় অবস্থা প্রাপ্ত হয়, তবে সেই প্রক্রিয়াকে দুইয়ের নিয়ম বা ডুয়েট প্রক্রিয়া বলা হয়। আশা করি অষ্টক এবং দুইয়ের নিয়মের মধ্যে কোনো সমস্যা থাকবে না। এরপরে আসি মৌলসমূহের গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যা নির্ণয়। মৌলসমূহের গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যা নির্ণয়। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলসমূহের গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যা নির্ণয় করা যায়। যেমন সোডিয়ামের গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যা নির্ণয় আমরা করতে পারি। যেমন সোডিয়ামের 11টি ইলেকট্রন সংখ্যা রয়েছে এবং 23 হলো নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। তো সোডিয়ামের এখানে আমরা সোডিয়ামের 3টি শক্তি স্তর দেখতে পাইতেছি, যেমন 1s, এরপরে দ্বিতীয় শক্তি স্তরে 2টি উপশক্তি স্তর আছে 2s, 2p, আর তৃতীয় শক্তি স্তর। তো তৃতীয় শক্তি স্তরে s অরবিটালে একটি ইলেকট্রন অবস্থান করে। আমরা জানি যে সর্বশেষ শক্তি স্তরে যদি যত সংখ্যক ইলেকট্রন অবস্থান করবে তার গ্রুপ সংখ্যা হবে তত, আর যে শক্তি স্তরে সর্বশেষ ইলেকট্রনটি অবস্থান করবে তার পর্যায় সংখ্যাও তত হবে। যেমন তৃতীয় শক্তি স্তরে লাস্ট ইলেকট্রন সংখ্যাটি প্রবেশ করে, তাহলে তার পর্যায় সংখ্যা হবে 3, আর লাস্ট শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকাতে তার গ্রুপ সংখ্যা হবে 1। যদি শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতো তাহলে তার গ্রুপ সংখ্যা হতো 2, যদি 4টি থাকতো তাহলে তার গ্রুপ সংখ্যা হতো 4। আর যদি এই লাস্ট শক্তি স্তরের ইলেকট্রনটি যদি 4s এ অবস্থান করত, 4s মনে করি 4s1, তাহলে তার পর্যায় সংখ্যা হতো 4। অর্থাৎ যে শক্তি স্তরে বা যে অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি অবস্থান করবে তার পর্যায় সংখ্যাও তত হবে। যেমন তৃতীয় শক্তি স্তরে অবস্থান করা, এর পর্যায় সংখ্যা হলো 3, আর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকাতে তার গ্রুপ সংখ্যা 1। তাহলে আমরা এইভাবে পর্যায় সংখ্যা
ও গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। একইভাবে আরেকটি মৌলের উদাহরণ নিয়ে আসতেছি, যেমন ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ ইলেকট্রনটি এখানে 2, সর্বশেষ ইলেকট্রনটি 4s এ অবস্থান করে। তো 4s এ অবস্থান করাতে তার পর্যায় সংখ্যা হলো 4, আর লাস্ট শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকাতে এইখানে তার গ্রুপ সংখ্যা হলো 2। আমরা ইলেকট্রন বিন্যাস দুভাবে করতে পারি, এইভাবে করতে পারি, যেমন এই ইলেকট্রন বিন্যাসের নিয়ম প্রথম শক্তি স্তরে 2টি, এরপরে শক্তি স্তরে 8টি, এরপরে 18, এরপরে 32, এইভাবে হবে। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে আমরা 2টি ইলেকট্রন দিতে পারি, এরপরের শক্তি স্তরে 8টি, তাহলে টোটাল হলো 10টি। এরপরে যদি আমরা 18টি দেই তাহলে হয়ে যায় 28টি ইলেকট্রন। সুতরাং আমরা 18টি দিতে পারি না, তাহলে আমাদের আবার 8টি দিতে হবে। তো 8টি দিলে 2 যোগ 8 যোগ 8, টোটাল হয়েছে 18। এরপরের শক্তি স্তরে নিয়ম অনুসারে 32টি, কিন্তু 32টি আমরা দিতে পারবো না, তাহলে এখানে 2টি ইলেকট্রন দিতে হবে। তো 2টি ইলেকট্রন দিলে এখানে দেখা যাচ্ছে 4টি শক্তি স্তরে পরিণত হয়েছে, তাহলে তার পর্যায় সংখ্যা 4, আর সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকাতে তার গ্রুপ সংখ্যা 2। তো আশা করি আমরা এইভাবে মৌলসমূহের গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারবো। এরপরে আসি সাধারণ ইলেকট্রন বিন্যাস ও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসে উপশক্তি স্তরের জন্য এস, এস, পি, ডি, এফ এগুলোর মান যথাক্রমে এস এর মান 2, পি এর মান 6, ডি এর মান 10, এফ এর মান 14। তো সোডিয়ামের ক্ষেত্রে 1s, 2s, 2p, 3s, তাহলে এস এর মধ্যে 2, এরপরের এস 2, এরপরে পি এর মধ্যে 6, আর এস এর মধ্যে যেহেতু 2 হবার কথা ছিল, কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা 11, 2 দিলে হয়ে যায় 12 হয়ে যাব। তো এখানে আমরা একটি ইলেকট্রন ব্যবহার করতে পারি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ঠিক একইভাবে সাধারণ ইলেকট্রন বিন্যাস। এরপরে আসি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, যেমন পটাশিয়ামের কথা চিন্তা করি। পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d-তে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে। কিন্তু এটা কেন করে? এখন আমরা আসি পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s এ কেন গেল, এটা হলো আমাদের প্রশ্ন, আর এটাই হলো ব্যতিক্রম নিয়ম। যেমন 3d এর জন্য আমরা হিসাব করতে পারি n প্লাস এল। এখানে n হইল তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর l হইল সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোনো একটা উপশক্তি স্তরের ক্ষেত্রে, যেমন পটাশিয়ামের 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 2, 4, 6, 12, 18, তারপর এটাতে দিই। যেমন 3d এর জন্য আমরা হিসাব করতে পারি 3d এর n প্লাস এল। 3, এইখানে n হইল প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এল হইল সহকারী কোয়ান্টাম সংখ্যা। এইখানে 3d এর জন্য ডি এর জন্য এল এর একটা নির্দিষ্ট মান আছে, যেমন এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। তাহলে ডি এর জন্য আমরা কত পাইতেছি? 2 পাইতেছি। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর জন্য কত পাইতেছি? 3, যেহেতু 3d উপশক্তি স্তর যেহেতু বলা হয়েছে, তাহলে এন এর মান 3, আর ডি এর জন্য এল এর মান 2, তাহলে এই 3d এর মান কত পাইতেছি? 5 পাইতেছি। এরপরে 4s এর জন্য হিসাব করি, প্রধান কোয়ান্টাম সংখ্যা n আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এস এর জন্য এল এর মান হইল 0, এই যে এইখানে 0 আছে। তো এইখানে n হইল 4, এস এর জন্য 0, তাহলে n প্লাস এল এর মান আমরা কত পাইতেছি? 4 পাইতেছি। সর্বশেষ ইলেকট্রনটি
যেমন সর্বশেষ ইলেকট্রন 1, সর্বশেষ ইলেকট্রনটি n প্লাস এল এর মান যার কম হবে যে অরবিটালের, যেমন এইখানে 3d অরবিটাল 4s অরবিটাল, n প্লাস এল এর মান যার কম হবে সেই কক্ষপথে ইলেকট্রনটি আগে প্রবেশ করবে। তাহলে 3d এর জন্য আমরা n প্লাস এল এর মান পাইছি 5, আর 4s এর জন্য n প্লাস এল এর মান পাইছি 4। তাহলে আমরা কি 4s এর জন্য সর্বশেষ ইলেকট্রনটি আমরা 4s এ আগে প্রবেশ করাতে পারি। এরপরে যেহেতু আর কোনো ইলেকট্রন সংখ্যা নেই, তাহলে ডি এর উপরে আমরা 0 বসাতে পারি। এভাবেই আমরা আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটি করতে পারি। আশা করি মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস ও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য পরবর্তী ক্লাস অবধি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো থাকবে আশা করি। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।